শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নানা ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হচ্ছে, বলা হচ্ছে নানা চক্রান্ত করা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। এই বিষয়গুলো যখন রয়েছে তখন নির্বাচনকে সামনে রেখে কেউ পিআর পদ্ধতি নিয়ে মাঠে নামছে, কেউ গণপরিষদ নির্বাচনের কথা বলছে। সঙ্গত কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকেও এ ধরনের কথাবার্তা আসছে যে নির্বাচন নিয়ে নানা চক্রান্ত চলছে। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজ, উনি বলছেন যে নির্বাচন বানচালকারীদের রাজপথেই প্রতিরোধ করবে বিএনপি। অন্যদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী, তিনি বলছেন দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন খাগড়াছড়ির ঘটনা একটি চক্রান্তের সামিল বা কেউ ইন্ধন যোগাচ্ছে। এই যখন অবস্থা, তখন আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি চক্রান্তের আশঙ্কা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এবং জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার মিলন, রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ডক্টর এ.কে. মতিনুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম নানা বিষয়ে আশঙ্কা তৈরি হচ্ছে, অনিশ্চয়তা তৈরি হচ্ছে নির্বাচন যতই ঘনিয়ে আসছে। সেই বিষয়টিকে কেন্দ্র করে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আমিনুল ভাই আপনাকে, এবং সে সাথে আজকের যারা এটিএন বাংলার সম্মানিত সহ আলোচক তাদেরকেও শুভেচ্ছা এবং সালাম। আমি সম্মানিত দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং আগামীতেও যারা দেখবেন। আপনার যে আজকের আলোচনার বিষয় নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের নিয়ে যে একটি আশঙ্কা আপনি প্রকাশ করেছেন, এটি অপরাপর আমি মনে করি যে অন্যান্য রাজনৈতিক দল তাদের মধ্যেই এই আশঙ্কাটি রয়েছে। এই আশঙ্কা থাকার পেছনে অনেকগুলো বিষয় অলরেডি আমাদের মিডিয়ার মাধ্যমে জনমনে চলে আসছে, যেটা দীর্ঘদিন যাবত আমরা লক্ষ্য করেছি। এটির ক্রমান্বয়ে এই জিনিসটি আরো অনেক বেশি এখন দৃশ্যমান এবং দৃশ্যপটে চলে আসছে। এটি আশঙ্কা হওয়ার পেছনে কারণ আপনি নিজে উল্লেখ করেছেন, একটি রাজনৈতিক বিএনপির পক্ষ থেকে মেজর হাফিজ সাহেব এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব উল্লেখ করেছেন। আপনি জানেন যে আমাদের সামনে হয়তো একটি সনাতন ধর্মাবলম্বীদের একটি কি বলে যে পূজা উৎসব আছে, বড় একটা পূজা উৎসব, যেটিকে বিগত দিনেও আসলে এই জিনিসটি নিয়ে বিভিন্নভাবে শঙ্কা এবং সেটি বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সেটিকে আমলে নিয়েছেন এবং তারা সেটিকে পাহারাও দিয়েছেন। সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর যে স্টেটমেন্ট খাগড়াছড়িকে কেন্দ্র করে, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে নিয়ে যে একটি মানে আভ্যন্তরীণ এবং আন্তঃরাষ্ট্রীয় যে একটি সংকট বা এক ধরনের আপনার সন্দেহ, এটি কিন্তু আরো বেশি ঘনীভূত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে 5 অগাস্টের পর বিশেষ করে অপরাপর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য এবং সংহতি যেটি ছিল, তার আগ পর্যন্ত যে একটা ঐক্য ছিল যেটি ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর ক্ষেত্রে, এটি কিন্তু সেই জিনিসটা আমরা লক্ষ্য করি নাই। অর্থাৎ ক্ষমতার পালাবদলের পর পর আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলই আসলে ক্ষমতার অংশীদার হতে চায়, এবং সেই অংশীদার হওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে একের পর এক অনেকগুলো ইস্যু কিন্তু আমাদের সামনে চলে আসছে। বিশেষ করে জাতীয় ঐক্যমত কমিশন যে লক্ষ্যে গঠিত হয়েছে, সেটি নিয়েও বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং একমত হয়েছে, দ্বিমত পোষণ করেছে এবং সেটিকে বাইরেও আসছে। এখন এর সাথে ধারাবাহিকভাবে যে আপনি লক্ষ্য করেন, তাহলে বিশেষ করে 5 অগাস্টের 1 বছর পূর্তিতে প্রফেসর ইউনূসের যে ডিক্লারেশন, ফেব্রুয়ারি নির্বাচন, এবং একই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনে বসে যে স্টেটমেন্টটা, এরপর থেকে এটি আরো নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং সেটি বহুমাত্রিক কিছু বিষয়গুলো সংযুক্ত হয়েছে। আমি মনে করি যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে সংকট সামনের দিকে বা যেটি বর্তমানে বিদ্যমান রয়েছে, এটি কোনোভাবেই একটি দেশের জন্য
মঙ্গলজনক নয়, কারণ নির্বাচনের বিকল্প আসলে অন্য কিছু হতে পারে না। না, নির্বাচন তো করতে চাচ্ছে, কিন্তু ডক্টর মতিন সেখানে বলা হচ্ছে পিআর পদ্ধতির কথা, এবং সেটি যখন আমি সামনে আমি চল। আমি সেই ইস্যুতে আসছি। জি প্লিজ। আমিনুল ভাই, আমি সেই ইস্যুতে আসছি। দেখবেন যে একটার পর একটা দাবি যখন উত্থাপিত হচ্ছে, এই দাবিগুলো কিন্তু একসাথে উত্থাপিত হয় নাই। অর্থাৎ ঘটনা পরম্পরায় কিন্তু একটা দাবি যখন আপনার গভর্নমেন্ট যখন সেটিকে আমলে নিচ্ছেন, ঠিক পরবর্তীতে আরেকটা নতুন দাবি সেখানে উত্থাপিত হচ্ছে। অর্থাৎ এই দাবির কিন্তু কোনো শেষ নেই। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে আপনার রাজনৈতিক দলগুলোর ভিতরে যে টানাপোড়েন, বিশেষ করে আপনি দেখবেন যে এখানে বিএনপি নির্বাচন শুরু থেকেই তারা নির্বাচনের দিকে, মানে নির্বাচনের কথা বলে আসছে, এবং সেটিকে কেন্দ্র করে আপনি দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল এটিকে অন্যভাবে উপস্থাপন করেছে যে নির্বাচনই একমাত্র সমস্যার সমাধান নয়, এবং নির্বাচনের জন্য 5 অগাস্ট সংগঠিত হয় নাই। কিন্তু আমি আমি আমার জায়গা থেকে বলতে চাই যে পিয়ার পদ্ধতি যে একটা নতুন বিষয়টাকে নিয়ে আপনার ঐকমত্য কমিশনে আপনি আলোচনা করছেন, আবার সেটিকে নিয়ে আপনি মাঠ পর্যায়ে আসছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি একদিকে যখন টেবিলে আলোচনা করছেন, সেই আলোচনার তো এখনো পর্যন্ত শেষ হয় নাই, সেটাকে নিয়ে আপনি আবার আপনার মাঠে আসছেন। তার মানে জি। কিছু কিছু দাবি যায়, যে দাবিটা মাঠ থেকে কিন্তু আলোচনার টেবিলে যায়, কিন্তু আমি লক্ষ্য করলাম যে আলোচনার টেবিল থেকে দাবিটা আসছে এখন মাঠ পর্যায়ে। এখন এই মাঠ পর্যায়ে যে দাবিগুলো উত্থাপিত হচ্ছে, যারা করছেন এরা কার কাছে করছেন? অর্থাৎ সরকারের কাছে করছেন। তাহলে সরকারের অংশী কারা? সরকারের অংশী যারা আন্দোলন করেছে তারাই তো সরকারের অংশী। তা আপনি দাবিটা কার ক্ষেত্রে এটা প্রয়োগ করছেন? আবার পাশাপাশি আপনি দেখবেন একটা বিশেষ রাজনৈতিক দল অর্থাৎ জামাত ইসলাম, তারা কি করছে, 300 আসনে তাদের প্রার্থী কিন্তু ঘোষণা করেছে, এবং তারা নির্বাচনী বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারণা করছে। আবার তারা পিয়ারের প্রসঙ্গ তুলছে, এর সাথে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা একটা মোর্চা গঠন করার চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে যে আপনি দিন শেষে নির্বাচন নিয়ে যে সংখ্যাটি বড় রাজনৈতিক দল সহ জনমনে যেটি দেখা দিয়েছিল, সেটি যে সত্য প্রমাণিত হচ্ছে, এটি তো বাস্তব জি। ক্ষেত্রেই কিন্তু আমরা মোর্চা গঠন করাতে তো সমস্যা আমি নেই, আমি আমি মোর্চা মনে গঠন করি করাতে তাদের যে এই অধিকার যে আছে। আপনি ধরেন পিয়ার পদ্ধতির প্রসঙ্গটা কথার কথা, আমি যদি তর্কের খাতির ধরে নিই, এটিকে যদি দাবি মেনেও নেয়, দেখবেন যে আরো নতুন কয়েকটা দাবি এখানে আসে উত্থাপিত হবে। সুতরাং এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেটি প্রমাণিত হচ্ছে যে একটা মহল এই নির্বাচনটাকে আসলে প্রলম্বিত করতে চাচ্ছে, এবং আপনি এখানে উল্লেখ করছেন নির্বাচন সবাই চায়, কিন্তু যদি এই দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, যদি এই দাবি চাই, এখন কোশ্চিন হচ্ছে যে পিয়ারের পক্ষ বিপক্ষ না গিয়ে আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ আসলে পিয়ার, এই প্রেক্ষাপটটা পিয়ারের জন্য উপযোগী কিনা, সেটি তো আপনার আলোচনার প্রধান প্রাধান্য পাওয়া উচিত। কিন্তু সেটিতে না গিয়ে আপনি 51 দেশের তুলনা করছেন। আবার কিছুদিন আগে একটা আপনার গবেষণা রিপোর্ট দেখানো হচ্ছে, কিন্তু এখন কথা হচ্ছে এই গবেষণা রিপোর্ট গুলো নিয়ে তো অনেক প্রশ্ন আছে। আপনি কার সাথে কাদের নিয়ে গবেষণা রিপোর্ট করেছেন, এবং এর মেথোডোলজিটা কিরকম হয়েছে, এবং কারা এর স্টেক হোল্ডার। সুতরাং এই নিয়ে অসংখ্য কোশ্চিন কিন্তু রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মতিনুর রহমান। আমি আবার আসবো আপনার কাছে। বাংলাদেশের জনগণ প্রকৃত অর্থেই তারা নির্বাচন চায়। কারণ নির্বাচনের অনেকগুলো ইস্যুর মধ্যে নির্বাচন যে স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় নাই, এটি তো বিগত 3টে নির্বাচন আমরা দেখেছি। প্রমাণ সুতরাং হচ্ছে। এই জায়গাতে আমি আবার জনগণের আসবো আপনার কাছে ডক্টর মতিন, আমি আবার আসবো আপনার কাছে। জনপ্রতিনিধির মধ্য একটু শুনে আসি আমরা। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। শুনছিলেন আপনি যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, চক্রান্তের আশঙ্কা কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সামাজিক জীবনে অনেক ধরনের যন্ত্র আবিষ্কৃত হয়েছে। আপনার বাদ্যযন্ত্র বলেন, আপনার যানবাহন, অন্যান্য জায়গায় সবথেকে শক্তিশালী এবং সর্বজনীন যন্ত্রটার নাম হলো ষড়যন্ত্র। এবং এই যন্ত্রটিকে ব্যবহার করা হয় সব ধরনের ব্যর্থতাকে আড়াল করার জন্য। আচ্ছা, যখন আপনি দেখবেন রাষ্ট্র দেখে, সরকার দেখে যে সে পদে পদে ব্যর্থ হচ্ছে, তখন সে এই যন্ত্রটিকে সামনে নিয়ে আসে। শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটার একটা অনিবার্য টার্গেট ছিল বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন এবং নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু সেটি হয়নি। আজকে নির্বাচন নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, আমার ধারণা বিএনপি এবং জামাতের নামটা বারবার আসছে, তারা দুটো বড় দল, সেই কারণে আমি স্পষ্ট করে বলি, বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা অথবা জনসমর্থন আছে, এই সমর্থনটা যদি জামাতের থাকতো, 24 ডিসেম্বরের মধ্যে অথবা 25 জানুয়ারির মধ্যে তারা যে কোনো মূল্যে হোক নির্বাচনটা করে ফেলত। সেই ব্যবস্থাটা তারা করত, তারা তাদের মেকানিজমকে ব্যবহার করে। কিন্তু যেহেতু তাদের একটা
সম্ভাবনা তৈরি হচ্ছে রাজনীতির একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার, সেই কারণে তারা সময়টা নিচ্ছে। আর দ্বিতীয়ত তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রতিদিনের কর্মীদের একটা বড় অংশের আচরণ বলেন, খাসলত বলেন, এইগুলোর কারণে জনগণের একটা বড় অংশ প্রতিনিয়ত তার সমর্থনটা প্রত্যাহার করছে, এবং ওই জায়গাটায় তৃতীয় কোনো বড় শক্তির উপস্থিতি না থাকার কারণে ওই সমর্থনটার একটা অংশ চলে যাচ্ছে জামাতের কাছে। সেই কারণে জামাতের এই যে বক্তব্যগুলো এবং দাবির জায়গাগুলো। তবে আমি একটা জিনিস মনে করি, বিএনপির নেতাকর্মীরা যেভাবে পিআরের দাবি তোলা মানেই হলো আপনি রাষ্ট্রদ্রোহী, পিআরের দাবি তুললেই হচ্ছে আপনার গর্দান কেটে ফেলার মতন অপরাধ করছেন, এই ধরনের যে বক্তব্যটা, এটাকে আমার কাছে যথার্থ মনে হয় না। আমি চাই যে বিএনপির পক্ষ থেকে একেবারে যৌক্তিক বক্তব্যটা দিয়ে বলা হোক যে এই কারণে এই মুহূর্তে আমাদের এখানে পিআরটা ইফেক্টিভ না। পিআর হলে সেই দেশে একেবারে বন্যা হয়ে যাবে, সেই দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, এই ধরনের কতগুলো মেঠো বক্তব্য, এই ধরনের উদাহরণ দেয়। নেপালের উদাহরণ আপনি দিতে পারেন। আবার নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করেছে, এই ধরনের ঘটনাও তো আছে। বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারগুলো এসেছে, তারা তো সেই নির্বাচনের ভেতর থেকে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। অনেক সময় হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের যে সংকটটা, এটা কি একবারেই কেবল 15 বছরের? আমি তো সেটি মনে করি না। বাংলাদেশের গণতন্ত্রের যে সংকটটা, সেটি তো শুরু হয়েছে স্বাধীনতার পরেই। কুমিল্লার থেকে যেদিন শেখ মুজিবের শাসনামলে ভোটের বাক্স যখন হেলিকপ্টারে চড়ে ঢাকা এসেছে, সংকটটা তখন থেকে তৈরি হয়েছে এবং এটি ক্রমশ বিস্তৃত হয়েছে। আপনি বিচারপতির বয়স বাড়ানো, আপনি উপনির্বাচনে 90-এর যে গণঅভ্যুত্থানে মিলন ভাইদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম ভোটের দাবিতে, তারপরে তারা চলে গেলেন। আপনি একটা উপনির্বাচনে আপনি পরাজিত হলেও তো ক্ষমতা ত্যাগ করতে হতো না আপনাকে, আপনি সেই লোভ সামলাতে পারেননি, মাগুরায় আপনি যে কাজটি করলেন। অর্থাৎ আমাদের এখানে রাজনীতিবিদরা তাদের যথাযথ ভূমিকাটা পালন করেন। এখন ষড়যন্ত্রের জায়গাটা, যার প্রতি ক্ষোভ বা আক্রোশ আছে, ষড়যন্ত্রকারী হিসাবে তার নামটাকেই ফোকাস করছে। আপনি প্রধান উপদেষ্টার যে বক্তব্য যদি দেখেন, তিনি যাদেরকে ষড়যন্ত্রকারী বলছে, আবার বাংলাদেশে বিএনপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতকে বলছে ষড়যন্ত্রকারী। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্যে আশপাশের প্রতিবেশীদের কেউ কেউ এই কাজের সাথে যুক্ত। আবার বিএনপির ভাষ্যে বারবার আসছে কিন্তু জামাতের কথা। আবার এখানে একজন বলে বসলেন না, শাপলা যদি প্রতীক হিসাবে না পাই তাহলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। তো কেউ তো সেই কথা বলছে না। এই যে ভাষ্যটা, এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা কি আপনার নির্বাচনের প্রস্তুতিকে চ্যালেঞ্জ করা না? অবশ্যই চ্যালেঞ্জ করা, প্রকাশ্যে চ্যালেঞ্জ করা। এবং সবথেকে রাষ্ট্র এই সময়কালে, সরকার এই সময়কালে যাদেরকে সবথেকে বেশি স্পেসটা দিচ্ছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদেরকে এই প্রতীক না দিলে কিভাবে নির্বাচন হয় দেখে নেব। কিন্তু এটাকে আপনার ষড়যন্ত্র মনে হয় না। ষড়যন্ত্র মনে হয় কাউরান বাজারে আওয়ামী লীগ 25 জনের যখন মিছিল করে, তখন আপনার মনে হয় যে এটা হচ্ছে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র। আমার পরিষ্কার বক্তব্য, আমাদের এখানে নানা রকমের ষড়যন্ত্র ছিল, থাকবে, কিন্তু আপনি যদি প্রপার জায়গাটাকে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে রোগটা আপনি সরাতে পারবেন না। আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা খুব চমৎকারভাবে বললেন যে খাগড়াছড়িতে যেটি হয়েছে এটি ভারত করেছে, তার সাথে তাদের ইন্ধনে হয়েছে। আমরা এটি মোটামুটি আমার কনসেপ্ট, আমি যেটা দেখি যে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তন ভারত এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। আওয়ামী লীগের শাসন থেকে নেমে যাওয়াকে ভারত তার পরাজয় দেখছে, এটি সত্য। একই সাথে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই যে আপনি যেহেতু জেনেছেন যে এই ধরনের একটা রক্তক্ষয়ী ঘটনার সাথে প্রতিবেশী ভারত জড়িত, তার অর্থ হচ্ছে আপনার কাছে তথ্য আছে। তাহলে আপনার প্রথম কাজটা হচ্ছে এই তথ্যগুলোকে নিয়ে কালকে ভারতে, বাংলাদেশে নিযুক্ত যে ভারতের হাই কমিশনার আছে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা যে আমার ভূখণ্ডের মধ্যে যেহেতু আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার ভূখণ্ডের মধ্যে তোমার গোয়েন্দারা বা তোমার যে সমস্ত বাহিনী এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এই তথ্য
তোমাকে জবাবদিহি করতে হবে। সেই কাজটি কি তিনি করতে পারবেন? সেই কাজটি কি তিনি করবেন? সেই সাহস কি তার আছে? না। তাহলে তিনি এটি কেন বললেন? আমি জানি যে ভারত সম্পর্কে সরকারের যে স্ট্যান্ডটা, উপরে এক ধরনের, নিচে এক ধরনের, তলে তলে সম্পর্ক খাতির এটি সরকার রাখছে। চিনি গুঁড়া চাল পাঠাচ্ছে, ইলিশ মাছ পাঠাচ্ছে, ওই যে আম পাঠাচ্ছে, এই কাজগুলো করছে, কিন্তু পাবলিকের সামনে এসে বলছে আমি কিন্তু তীব্র ভারত বিরোধী। আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা গত বছর দায়িত্ব নেওয়ার পর যে কথাটি বলেছিলেন, এবার কি তার সেই ভাষ্য একই আছে? না। প্রথম দিন বললেন চাপে পড়ে দিয়েছি, তারপরের দিন বললেন না 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 কেউ চাপ দেয় নাই, এমনি স্বতঃস্ফূর্তভাবে পাঠিয়েছি। অর্থাৎ এই যে স্ট্যান্ডবাজি, পলিটিক্সকে নিয়ে রাজনীতি নিয়ে যে এই যে স্ট্যান্ডবাজি, এই ঘটনাগুলো শাসকরা যখন করে, কেন? তার পৃথিবীটা যখন ক্রমশ ছোট হয়ে আসে এবং এটি করতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করে, নানা রকমের গল্প বাজারে ছড়িয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। জনাব গোলাম সারোয়ার মিলন, আমি আপনার কাছে আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব গোলাম সারোয়ার মিলন, যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছিলাম, এই যে নির্বাচন প্রসঙ্গে যে শঙ্কার কথা বা যে ষড়যন্ত্রের কথা বা আশঙ্কা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে একটু আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ প্রিয় সঞ্চালক আমাদের মজলিস ভাই, আপনাকে, আমার প্রিয় সহ আলোচক এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি ও নিরন্তর শুভেচ্ছা। আমি সম্মানিত আলোচকদের ধারাবাহিকতা যেটা বলতে চাই, বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক রাজনৈতিক অগ্নিকুণ্ডের দ্বারপ্রান্তে, এবং এই মতভেদের এই যে আপনার কি বলবো এটাকে, যে অগ্নুৎপাত, এই জন্য মানে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমরা ইতিহাসের এমন এক ক্রস রোডে দাঁড়িয়ে আছি, আপনি কি সোজা যাবেন, কিংবা ডানে যাবেন, কিংবা বাই যাবেন, নাকি ইউটার্ন করবেন? আজকে এই প্রশ্নটা কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে। কারণ আপনার মনে আছে যে, যেটা আমি আপনার এখানে আগেও বলেছি, আজও রিপিট করতে চাই, এদেশের মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার পায় নাই, এবং এই ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তারা চেয়েছিল এই তিনটাকে মিলিয়ে যদি আমরা ইনসাফ বলি, ইনসাফের একটা বাংলাদেশ যাতে তৈরি হয়, বৈষম্য যাতে দূর হয়। আজকে সবার কাছে প্রশ্ন যে শরীফ ভাই কিংবা আমাদের মতিনুর ভাই যে আলোচনাটা করলেন, যে একটা অভ্যুত্থানে আজকে আসার পর আর কয়টা গণ অভ্যুত্থান লাগবে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে, কিংবা একটি স্থিতিশীলতার প্রশ্নে, কিংবা একটি রাজনৈতিক সংস্কৃতির যে একটা উত্তরণ, আজকে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দোষারোপের রাজনীতি, একে অপরের প্রতি বিষোদ্গারের যে রাজনীতি, যে অসুস্থ রাজনীতির সংস্কৃতি বিগত ২৪-এর গণ অভ্যুত্থানের সময় যেটা দেখেছিলাম, এটা কিন্তু আবার শুরু হয়েছে। এই শুরুটা হয়েছে যেমন ধরেন, আজকে আপনি দেখেন, চিন্তা করেন যে বিএনপি, জামাত এবং আপনার এনসিপি, এরা কিন্তু জুলাই সনদ কিংবা আপনি বলেন সংস্কার, নির্বাচন পদ্ধতি এবং সংবিধান সংশোধন নিয়ে যে দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছেন, আজকে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতে পারে, কৌশল ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানুষ তো প্রত্যাশা করেছিল ২৪-এর গণ অভ্যুত্থানে যে ঐক্য ছিল, যে ঐক্যের একতা ছিল, আজকে সেটা কোথায়? আজকে মানুষ কিন্তু শঙ্কিত, উদ্বেগ, উৎকণ্ঠায় আছে। তারা কিন্তু ভোটটা দিতে চায় ১৪, ১৮, ২৪-এ। আজকে তারা কিন্তু তিনটা প্রজন্ম ভোট দিতে পারে নাই। আমার শরীফ ভাই খুব সুন্দরভাবে বলেছেন, এরশাদের বিরুদ্ধে তো আন্দোলন হয়েছে, ৩ জোটের রূপরেখা হয়েছিল, এরশাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে গিয়েছিলেন, কিন্তু ৩ জোটের রূপরেখাও কিন্তু বাস্তবায়িত হয়নি। কারণ তখনকার সেই যে কমিটমেন্ট ছিল জনগণের প্রতি, জাতির প্রতি, সেটা রক্ষা করা হয়নি। পরবর্তীতে দেখলাম যে সেই কি বলে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আবার আন্দোলন। আজকে যেটা বলতে চাচ্ছি, যে এই যে জুলাই সনদের ভিত্তিটা আইনানুগ হতে হবে, এই ব্যাপারে কিন্তু আমরা একমত। এখন সেটা আমার প্রশ্ন হলো যে ৯০-তে যদি ৩ জোট যদি ঐক্যমত হইতে পারে যে
শাহাবুদ্দিন সাহেব উনি ইলেকশন করাবেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন, ইলেকশন করে উনি আবার প্রধান বিচারপতি ফিরে যাবেন। এইটা যদি হইতে পারে তাহলে আজকে সেই অঙ্গীকারের ভিত্তিতে ঐক্যমত হইতে অসুবিধাটা কোথায়, যে আমরা সংসদে যেই যাই আমরা সেটাকে মেনে নেব কিংবা সেটাকে বাস্তবায়ন করব। এবং সেটা না হলে এখন ধরেন বিশেষজ্ঞদেরকে নিয়ে সাংবিধানিক আদেশ, কেউ বলতেছে গণভোট, কেউ বলতেছে গণপরিষদ, এই যে দ্বন্দ্বগুলি সামনে আসছে এতে কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমি 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 জাস্ট এই প্রথম পর্বের কনক্লুডিং রিমার্কসটা এইভাবে আনতে চাই যে আজকে নিত্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বিনিয়োগ নাই, বেকারের সংখ্যা বাড়ছে। আজকে দেখেন প্রবাসীদের রেমিটেন্স যদি না থাকতো, বিশ্বাস করেন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, এক্সপোর্টার, রপ্তানিকারক, এবং দেশের অবস্থা যে কী হইতো চিন্তার বাইরে। তাই আজকে একটা নির্বাচন আমরা চাই, নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চাই, কিন্তু তাই বলে কি যেনতেন নির্বাচন? তাই বলে কি আজকে আমাদেরকে সেই জায়গাটাই আসতে হবে যে দেখেন ঘটনাটা কোথায় দাঁড়াইছে, যে এই নির্বাচনটা আজকে ভূ রাজনৈতিক অবস্থা বলেন কিংবা রাজনৈতিক অবস্থা বলেন, আজকে এই যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের বিপক্ষে কিন্তু জনগণ না, আমরাও না, আমার মনে হয় সবাই একমত একটা নির্বাচন সরকার আসুক। কিন্তু এই নির্বাচনটা যদি এরকম হয় আসে তখন কিভাবে নির্বাচন হবে? কি কি পিআর পদ্ধতির আমি বলি, সেটাই তো বললাম যে আজকে সেই ঐক্যের জায়গাটায় আসতে হবে। আমার তো কাছে আমি শঙ্কিত, আমি জানি না শরীফ ভাই খুব ভালো বিশ্লেষক, ওনার এই টকশোগুলি দেখি। আমার কথা হলো কি যে পিআর পদ্ধতি মানে এইটা কিন্তু মানে মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ এখনও অভ্যস্ত হয়নি। পিআর পদ্ধতি নিম্নকক্ষে এই মুহূর্তে ঠিক না, ভবিষ্যতে এটা হইতে পারে। তা যেমন জামাত একবার বলছে, যেটা শুনলাম যে একবারের জন্য পিআর পদ্ধতি হোক। তো আমরা যদি কথাটাকে উল্টিয়ে বলি যে একবারে যে শেষবারের মতো নিম্নকক্ষে নির্বাচন হোক, ওইখানে গিয়ে সিদ্ধান্ত হোক, তারপর পিআর পদ্ধতি। কারণ পিআর পদ্ধতিতে যাইতে তো একটা পলিটিক্যাল প্রসেস লাগবে। কারণ পলিটিক্স যে ডেমোক্রেসি যে প্রসেস, ডেমোক্রেসি যে কালচার, ডেমোক্রেসি যে সাবস্টেন্স। এখন আমরা যদি হুট করে চাপিয়ে দিতে চাই, আমার মনে হয় সেটাও ঠিক হবে না। আমি শেষে এইটুকু বলবো যে আমি লাস্ট পয়েন্ট, নির্বাচন করানো কিংবা নির্বাচন না করানোর যে ফন্দি ফিকির, যে ষড়যন্ত্রের কথা ভাই বললেন, কিংবা যে অবস্থায় যে এইটার থেকে আমাদের মুক্ত হতে হবে। কারণ নির্বাচন যেমন তেমন করে করানোর জন্য একটা দল যেমন বলছে যে নির্বাচন হতে হবে, ইউনূস সাহেব যেভাবে বলছে নির্বাচন হতে হবে, কিন্তু আমরা কিন্তু এখনো লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখছি না। এই মত বিভেদের মধ্য দিয়ে পুলিশকে শক্তিশালী করা না পর্যন্ত, লেভেল প্লেইং ফিল্ড না করা পর্যন্ত নির্বাচন কিভাবে হবে, জনগণ তো এটা এখন নিজেরাই প্রশ্ন করতেছে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে নতুন করে ভাবনার বিষয়। ডক্টর এ কে মতিনুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর মতিনুর রহমান, যে বিষয়গুলো আলোচনায় এসেছে, একটি হচ্ছে নির্বাচন প্রসঙ্গে যে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সর্বশেষ বললেন গোলাম সরোয়ার মিলন, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের প্রস্তুতি কতটুকু, বিভিন্ন জায়গায় এরই মধ্যে ষড়যন্ত্রের কথা হচ্ছে, সেই সব ষড়যন্ত্র বা চক্রান্ত মোকাবেলার জন্য এই বাহিনী বা যারা নির্বাচন পরিচালনা করবেন তারা কতটা প্রস্তুত, এই বিষয়গুলো আসছে। পাশাপাশি এনসিপি এবং জামায়াতের বিষয় এসেছে, যে পিআর পদ্ধতির বিষয়ে যেটি বলছিলেন। পাশাপাশি এনসিপি বলছে শাপলা প্রতীক না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নিব। সেগুলোও কি ষড়যন্ত্রের মধ্যে পড়ে কিনা, চক্রান্তের মধ্যে পড়ে কিনা, নাকি শুধুই মেঠো বক্তৃতা, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আমির ভাই, আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। দেখুন, আমি এখানে এই প্রসঙ্গে আমার সম্মানিত দুজন আলোচকের আলোচনা শুনেছি, তার সূত্র ধরে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন, নির্বাচন নিয়ে যদি আপনি প্রথমত একমত হন যে আমরা নির্বাচনকে চাই, এবং তাহলে কিন্তু রাজনৈতিক ঐক্য যদি সৃষ্টি হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি অটোমেটিক্যালি একটা স্বাভাবিক স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। কিন্তু আপনি দেখেন যে 5 তারিখের পর থেকে 8 তারিখে প্রফেসর ইউনূস শপথ গ্রহণ করেছেন, তার 5, 6, 7 বাংলাদেশে কোনো সরকার প্রকৃত অর্থে ছিল না। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তখন কোনো অবনতি হয় নাই, অর্থাৎ সকল রাজনৈতিক দল এবং জনগণ এটিকে স্বতন্ত্রভাবে গ্রহণ করেছে। কিন্তু পরিস্থিতি দাঁড়াচ্ছে এই জায়গাতে যে সেটি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু মূলত আসলে আসছে, যে একটার পর একটা যাবে, যেটা আমি প্রথমে বলেছি। দেখুন, এখানে একটা জিনিস এখানে লক্ষণীয়, যে ফ্যাসিস্ট যে সরকার, যে সরকারটি ক্ষমতাচ্যুত হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, তারা যে চুপচাপ বসে থাকবে বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি দেখবেন যে আমি লক্ষ্য করেছি যে এই যে আপনার ফ্যাসিস্টকে নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথমে সরকারের যে একটা স্ট্যান্ড, সেটা হচ্ছে কোন রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু পরবর্তী দেখা গেল যে একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা ফ্যাসিস্ট সরকারকে রাজনৈতিক কার্যক্রম থেকে বন্ধ করেছে, আমি মনে করি যে ফ্যাসিস্ট সরকারের বর্তমান প্রেক্ষাপটে অ্যাকচুয়ালি দৃশ্যমান রাজনৈতিক করার
আসলে নৈতিক তাদের কোনো অধিকার নাই। এই প্রেক্ষিতে আপনি দেখবেন যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে আসলে বড় রাজনৈতিক দল হিসেবে বলা হয়ে থাকে যে বিএনপি এই ব্যাপারে আসলে অনেক উদার, কিন্তু দুঃখজনক হচ্ছে আমি যতটুকু জানি যে বিএনপি কিন্তু ফেব্রুয়ারি মাসে লিখিতভাবে রাজনীতি আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু তারা আহ্বান জানিয়েছে, কিন্তু আপনি বিপরীত মুখে দেখবেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই যে ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ তৈরি করার মধ্য দিয়ে জনগণের ভিতরে যে বিভ্রান্তিটা, এই বিভ্রান্তি তৈরি করছে বর্তমান এই যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো। উদ্দেশ্য কি? আপনি যদি নির্বাচনটাকে মনে করেন যে স্বতঃস্ফূর্ত গ্রহণ করবেন, তাহলে সেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে, নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক লেভেল প্লেইং ফিল্ড, এটি নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কিন্তু আপনি যখন নতুন নতুন ইস্যু নিয়ে এসে সেটা যদি জনগণের ভিতরে আপনি ছেড়ে দেন এবং সেটা যদি মাঠ পর্যায়ে নিয়ে যান, তাহলে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে এবং সেই বিভ্রান্তির মধ্য দিয়ে সঙ্গত কারণে খুবই অটোমেটিক্যালি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে সেটি আপনার অবনতি ঘটবে। কারণ এটি তো সত্য, বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে এটি কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে রয়েছে, বিশেষ করে যারা 5 আগস্টের আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল। তারা যদি সমর্থন সরকারকে না দেয়, তাহলে আপনি এই সরকার তো শক্তি পাবে কোথায়? সরকারের তো রাজনৈতিক দল নেই। এখন আপনি এখানে দেখেন একটা কথা এখানে শরীফ ভাই বলেছেন যে বিএনপির যে জনসমর্থন বা অন্যান্য ক্ষেত্রে যদি এটি অন্য একটা রাজনৈতিক দলের থাকতো, তাহলে হয়তো তার ডিসেম্বরের ভিতরে নির্বাচন আদায় করে দিত। আমি ব্যক্তিগত মনে করি, দেখুন বিএনপি একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক পন্থার মধ্যে দিয়ে ক্ষমতায় তারা অতীতে এসেছে এবং তারা ভবিষ্যতেও ক্ষমতায় রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক পন্থার মধ্যে আসতে চায়। এবং বিএনপি সবচেয়ে বড় একটা সমর্থনের জায়গা আমি ব্যক্তিগত মনে করি, বিএনপি আসলে একটা উদারপন্থী রাজনৈতিক দল। আপনি বাংলাদেশে যে কথাটি এখানে আসছে যে অনেক সময় ডানপন্থী বলা হয়, বামপন্থী বলা হয়, মধ্যপন্থী বলা হয়, আমি তো মনে করি যে বিএনপি বাংলাদেশের মানুষের যে ধর্ম, ধর্মীয় উপলব্ধি বা তাদের যে ধর্মের যে অনুশাসন, সেটিকে যেরকম অ্যাকোমোডেট করে, অপরাপর প্রত্যেকটি মানুষের যারা অন্য ধর্মাবলম্বী তাদেরকেও কিন্তু তারা অ্যাড্রেস করতে চায়। এবং সে কারণে বিএনপি একটা জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে এখানে বাংলাদেশে এখনো পর্যন্ত, যেটি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল হিসেবে এখনো জনগণের কাছে সেই আকাঙ্ক্ষা এবং সেই অবস্থান তাদের রয়েছে। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করেন, সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে আমি অতি সম্প্রতি একটা বক্তব্য দেখলাম জামাতের নায়েবে আমির, এই যে ডাক্তার তাহের সাহেব নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে যদি ভারত আক্রমণ করে, অর্থাৎ মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছে, সেই জায়গায় তাদের একটা গ্লানি আছে এবং সেই গ্লানিতে মুক্ত হওয়ার জন্য আপনি দেখবেন যে কি হয়েছে, 5 আগস্টের পরে বাংলাদেশকে বলা হচ্ছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমি মনে করি যে এই যে প্রথমবার স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন, তৃতীয়বার স্বাধীন, চতুর্থবার স্বাধীন, একটা দেশ তো পরপর স্বাধীন কখনো হয় না। দেশ স্বাধীন একবারই হয়। আপনি আন্দোলন হতে পারে, অভ্যুত্থান হতে পারে, বিপ্লব হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমি আমার যে অতীতের গ্লানি, এই গ্লানিটাকে মুছে ফেলার জন্য আমি যদি মনে করি ভারত কালকে যদি আমাকে আক্রমণ করে, তাহলে আমি আবার একটা যুদ্ধে নেবো, সেই যুদ্ধে পূর্বের যে আমার গ্লানি সেটিকে মুক্ত হব। আমি ব্যক্তিগত মনে করি এই কথাগুলোর মধ্য দিয়ে আপনি রাজনৈতিক পরিমণ্ডলে বা রাজনৈতিক যে পরিবেশ, সেটি কিন্তু কিছুটা হলো আমি মনে করি কিছুটা উস্কানিমূলক, এবং সেটি কখনোই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আকাঙ্ক্ষার সাথে 5 আগস্টের যে আকাঙ্ক্ষা তার সাথে কিন্তু এটি মেলে না। কারণ বাংলাদেশের 5 আগস্টের আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে বলা হচ্ছে শুধু নির্বাচন। আমি বলি না যে নির্বাচন একমাত্র সমাধান, নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে ইস্যুর মধ্য দিয়ে তারা যে আকাঙ্ক্ষিত জায়গা তারা যেতে চায়, পাশাপাশি তারা প্রকৃত অর্থে সামাজিক ন্যায় বিচার চায়, বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এবং এই জিনিসগুলো কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ গণতন্ত্রের বাইরে এই মুহূর্তে তো আপনি অন্য কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুলো প্রতিষ্ঠা করতে পারবেন না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ওভারনাইট যদি কেউ মনে করে আমি সবকিছুর সমাধান করে তারপর আমি নির্বাচনে যাব, সেটি কোনোভাবেই এটির ভিতরেই কিন্তু আপনি মনে করবেন যে নির্বাচনকে পিছানো বা নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়, এটি ইঙ্গিত লক্ষ্য করা যায়। সুতরাং সেটি আমি মনে করি না বাংলাদেশের জনগণ সেটি কখনোই গ্রহণ করবে। আর যে কথাটি এখানে মেরুন ভাই যে কথাটি বলেছেন, দেখুন একটা জিনিস এখানে লক্ষণীয়, যে ওনার কথার সাথে আমি একমত, যে বিষয়টা হচ্ছে এরকম যে গণতন্ত্র চর্চা, গণতন্ত্রের অনুশীলন এবং গণতন্ত্রের প্রক্রিয়া, এটি যেহেতু বিগত 17 বছর বুলন্ডিত হয়েছে, আমরা সেই জায়গা থেকে তো অনেক দূরে চলে গেছি। সঙ্গত কারণে আপনি যদি নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার, এটা কেন হবে? এটি আমরা প্রত্যাশা করি এই কারণে আপনি আজকেই সকল রাজনৈতিক দল ঐক্যমত পৌঁছুক যে ঠিক আছে আমরা নির্বাচনটি চাই, যে বিদ্যমান পরিস্থিতি তার ভিতর থেকে, তবে সেটি যেন একটি অংশগ্রহণমূলক হয় এবং ফ্রি এবং ফেয়ার হয়। সুতরাং সেক্ষেত্রে সরকারকে আপনার সহযোগিতা করতে হবে, এবং এর মধ্য দিয়ে জনগণ যাকেই ম্যান্ডেট দেখ না কেন, জনগণ যাকেই পছন্দ করুক না কেন, সুতরাং তিনি নির্বাচন হয়ে আসবেন, রাষ্ট্র ক্ষমতায় আসবেন। এবং সেটি আরেকটা জিনিস শরীফ ভাই তার প্রথম অংশে বলেছেন, আমি শরীফ ভাইয়ের সাথে সংযোজন করতে চাই। দেখুন এটি ঠিক যে একটা গ্রুপ চাচ্ছে নির্বাচন পিছাতে,
আর বিএনপি চাচ্ছে নির্বাচন যত দ্রুত করা যায়। এটা স্বাভাবিকভাবে রাজনৈতিক দলের একটা কৌশল থাকবে। কেন আপনি নির্বাচন পিছানোর ক্ষেত্রে আমি যেটা মনে করি, নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরে আপনি যে সকল সুযোগ সুবিধা ভোগ করবেন, এটি যদি নির্বাচন ছাড়া আপনি ভোগ করেন তাহলে আপনি নির্বাচন তো পিছাতে চাইবেন। আমি যেটা মনে করি, আপনি যদি আজকে দেখবেন যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ আসছে যে বিএনপি তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি করছে, এবং সেখানে আপনার ডক্টর মতিনুর, এগুলো কি কেবলই ন্যারেটিভ না বাস্তবতা আছে? আমি শেষ করি, আমার কথা শেষ করতে দেন। জি প্লিজ। আমি এটিকে অমূলক মনে করছি না, কিন্তু যেভাবে এটিকে ন্যারেটিভ হিসেবে নিয়ে আসা হয়েছে, আপনি সেই তুলনায় আপনি এটি তো একটা রাজনৈতিক দল, তার তো রাজনৈতিক দল থেকে অনেকগুলো মানুষকে তারা কিন্তু এই কৃতকর্মের জন্য তারা দল থেকে বহিষ্কার করেছে, নাম্বার ওয়ান। আপনি যদি বিপরীত দিকে দেখেন, আমি যদি মনে করি অন্য একটি রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, প্রশাসন দখল করেছে, পুলিশ প্রশাসন দখল করেছে, বিচারালয় দখল করেছে, আইন মানে আপনার আইন সেগুলো কৌশলে করেছে, আপনারা কি মানে সেগুলো আপনি সেটিকে বিএনপি বড় দল হিসেবে পিছিয়ে পড়েছে কৌশল? আমি এই জায়গাতে আসি, আমি এই জায়গাতে এইভাবে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনার জন আকাঙ্ক্ষার সাথে কোন দখলটা জনগণের ভোগান্তির সৃষ্টি করছে সেটি আপনি গুরুত্ব দিবেন, আমি নিঃসন্দেহে এটার সাথে একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগে যদি আমি রাষ্ট্র ক্ষমতার সকল সুযোগ সুবিধা নেই, আমার যদি সেখানে সেট আপটা তৈরি করতে পারি, আমি তো আপনাকে একেবারে দৃশ্যমানই কথাটা বলবো, আজকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যদি লক্ষ্য করেন, এবং এই জায়গাতে আমি মনে করি যে বিএনপি তার পলিসির গতভাবে অনেক ফেল করেছে। কি কারণে? আপনি যদি এই বিষয়গুলো, এই যে 5 আগস্টের পরে একটি ইস্যু যখন আসছে, তখন কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে এবং জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এর বিপরীতে খুব ভেতরে ভেতরে আপনি দেখবেন যে সকল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু একটি রাজনৈতিক দল সেখানে তার আসন শক্ত এবং পাকাপোক্ত করে নিয়েছে। সুতরাং এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। একেবারে স্পষ্ট। আমি আবার আসবার চেষ্টা করব আপনার কাছে। বলছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আপনার তো প্রত্যেকটি সরকারের অংশ এখানে রয়েছে, এবং আমি তো মনে করি যে সেই জায়গাতে আপনি যদি দাবি উত্থাপন করেন, এই দাবিটি উত্থাপন করার মধ্য দিয়ে আমি 3টে জিনিস লক্ষ্য করি। একটি হচ্ছে একটা বড় রাজনৈতিক দলকে চাপ সৃষ্টি করা, আরেকটু জনগণের ভিতরে তাদের এই বিষয়গুলো উত্থাপন করা, আরেকটু হচ্ছে নির্বাচনকে ক্রমান্বয়ে প্রলম্বিত করা। সুতরাং এটি কখনোই গণতান্ত্রিক ব্যবস্থায় কখনো প্রত্যাশিত হতে পারে না। আমি ধন্যবাদ ডক্টর মতিনুর রহমান। আমাদের এই পর্যায়ে একটা বিরতি নিতে হবে, বিরতির পরে এসে জনাব শরীফুজ্জামান শরীফ আপনার বক্তব্য শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শরীফুজ্জামান শরীফ, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, আপনি হয়তো বলবেন সেই বিষয়গুলো। বিশেষ করে জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করেই বলা হয়েছে। একটি হচ্ছে যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যেই সব জায়গাগুলোতে ডক্টর মতিনের ভাষায় যে দখল করা বা তাদের সেট আপ করা কিংবা এক্সিস্টিং যে সুবিধাগুলো তারা পাচ্ছে সরকারের না গিয়েই, সুতরাং যার কারণে নির্বাচন বিলম্বিত করার একটা অপপ্রয়াস চালাচ্ছে, এরকম অভিযোগ তুলছেন। সেই বিষয়টি দিয়ে যদি একটু শুরু করেন। ধন্যবাদ। প্রথমত বলি যে আমাদের তথ্য উপদেষ্টা গতকালকে তিনি একটা হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। আমরা যারা 15 বছর আওয়ামী লীগ সরকারের নানা রকমের অনিয়ম অবিচারের বিরুদ্ধে বলতাম, তার একটা বড় অভিযোগ ছিল যে তিনি এমন এমন ব্যক্তিদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানিয়েছেন যাদের কেউ কেউ এসে স্বপ্ন অথবা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে ভিসির পদ থেকে প্রয়োজনে আমি দলের প্রধান হতে চাই। রাইট। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক তিনি তার মৌলিক পরিচয় ভুলে গিয়ে তিনি আওয়ামী লীগের কোনো একটা উপকমিটির সহ সম্পাদক এই পরিচয় দিতে গর্বিত হতেন। আমরা চেয়েছিলাম আমাদের প্রশাসন, আমাদের শিক্ষা ব্যবস্থা এই জায়গা থেকে বেরিয়ে আসবে, কিন্তু তথ্য উপদেষ্টা জানিয়ে দিলেন একেবারে লুটপাট করে নিয়ে যাচ্ছে জামাত এবং বিএনপি। তাহলে এই যে ঘটনাটা, এটা কি জুলাইয়ের আন্দোলনের স্পিরিটের সাথে ধারণ করে? না, এটা সাংঘর্ষিক। আপনি সুযোগ পেয়েছেন, প্রশাসন দখল করে নিচ্ছেন। কিছুদিন আগে বিএনপির একজন সিনিয়র নেতা আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেছেন যে আমরা ফুটপথ, খেয়াঘাট ইত্যাদি দখল করেছি, আর জামাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করেছে। অথচ আমি দুটোকেই যদি এক জায়গায় দাঁড় করাই, তার সাথে কি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সাংঘর্ষিক না? আপনি তো দখল করবেন, এটা তো প্রত্যাশিত ছিল না। এই দখলের বিরুদ্ধেই তো আমরা কথা বলেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাকে ভিসি করেছিলেন
শেখ হাসিনার কোন আত্মীয়, ওয়াসা 15 বছর ধরে এক ব্যক্তি, কারণ তিনি শেখ হাসিনার আত্মীয়। তো এই কালচারটার কি পরিবর্তন হলো? না, শেখ হাসিনা সেই কালচারটাকে আমরা আবার ওন করছি। দ্বিতীয়ত, ফ্যাসিস্ট কি আকাশ থেকে পড়ে? ফ্যাসিস্ট আকাশ থেকে পড়ে না, সে তার প্র্যাকটিসের ভেতর থেকে ফ্যাসিস্ট হয়ে ওঠে। স্বৈরাচার তার প্র্যাকটিসের ভেতর থেকে স্বৈরাচার হয়ে ওঠে। আমরা সেই ঘটনাগুলো কি দেখছি না? আমি যদি প্রশাসনকে দলীয়করণের জায়গাটায় একটা জায়গায় রাখি, আর আমাদের তথ্য উপদেষ্টা যেটা বলেছেন সেটা যদি তার পাশে রাখি, একটা কাগজের দুই পাশে, আমি তো দেখতে পাই এক পাশে অনেক বড় একজন শেখ হাসিনা দাঁড়িয়ে আছে, আর এই পাশে গত 1 বছরে ছোট ছোট অনেকগুলো শেখ হাসিনাকে দেখি যারা বড় হওয়ার চেষ্টা করছে। নির্বাচন এটি বাংলাদেশে দরকার, এবং নির্বাচনের ভেতর থেকে একেবারে রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না এটা জানি, তার মানে এই না যে নির্বাচনটা আপনি করবেন না। এবারে নির্বাচনের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। এবারে নির্বাচনের সঙ্গে সঙ্গে আপনাকে আরো 3টি মৌলিক কাজ করতে হচ্ছে, যে কাজগুলো, যে দুটো কাজ এর আগে কখনো আপনাকে করতে হয়নি। এক, সংস্কারের কাজ করতে হচ্ছে, আর বিচারের কাজটা করতে হচ্ছে। দুটোই কিন্তু খুবই প্রয়োজনীয়, একটা বাদ দিয়ে আরেকটা আপনি করতে পারবেন না, 3টাকে একই সঙ্গে যেতে হবে। কিন্তু তার মানে এই না যে এটি শেষ না করা পর্যন্ত নির্বাচন আমরা করব না। আপনি যদি সেটি করেন তাহলে এর ভেতর থেকে আমি বলবো যে আপনি নির্বাচনকে বাধাগ্রস্ত করে, বিলম্বিত করে কতগুলো সুযোগ সুবিধা নিতে চান। এক, দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনকে শুধুমাত্র যারা পতিত স্বৈরাচার তারা বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচন কি শুধু জামাত বাধাগ্রস্ত বা এনসিপি বাধাগ্রস্ত করতে চায়? শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন যিনি, সেই পরিবার তো এই সরকারের মধ্যে আছে। অর্থাৎ ওই সরকারের সময়ে মধু খেয়েছে, এখন আবার এসে মধু খাচ্ছে। তারা এই মধু খাওয়ার টাইমটা আরেকটু বাড়লে কি তারা অখুশি হবে? নিশ্চয়ই না। গত 15 বছর আপনি মিডিয়ার একেবারে অ্যাক্টিভ মিডিয়া কর্মী, আপনি খলিলুর রহমান নামে কারো নাম শুনেছেন? 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য লড়াই হয়েছে। এই লড়াইয়ের কোনো জায়গা আপনি খলিলুর রহমানকে দেখেছেন? এই নামে কোনো মানুষের কথা শুনেছেন? না। তাহলে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? প্রায় 20 থেকে 22 জন আছেন, যারা কেউ কানাডার নাগরিক, কেউ আমেরিকার নাগরিক। গত 15 বছর আমরা তো মার খেয়েছি। 18 নির্বাচনে আমি নিজে প্রার্থী ছিলাম, ঘর থেকে বের হতে দেয়নি। আপনাদের এই অফিস থেকে কাছে সোনারগাঁ হোটেলের কোনায় নির্বাচনের আগে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে আমার কাছে সেই ছবি আছে, 4 জন পুলিশ আমাকে 4 দিক থেকে পেটাচ্ছে। আমরা তো লড়াই করেছি। এই খলিলুর রহমানদেরকে দেখিনি তো? তারা এখন এসেছেন, এখন মন্ত্রী হয়েছেন, পতাকা লাগিয়ে ঘুরছেন, অরাজনৈতিক ব্যক্তি। তো এই মানুষগুলো নির্বাচন হয়ে গেলে তাদের এই কর্তৃত্ব কি থাকবে? না। আবার বাংলাদেশকে ঘিরে যে রিজিওনাল যে খেলোয়াড় যারা আছে তাদের অনেক রকমের হিসাব আছে। গত 1 বছরে আপনি আমেরিকার থেকে 1 লাখ কোটি টাকার এলএনজি গ্যাস কিনছেন, আপনি আমেরিকার কাছ থেকে 1 লাখ কোটি টাকার বিমান কিনছেন, 10,000 কোটি টাকার জাহাজ কিনছেন। শুধু আমেরিকার কাছ থেকে 2.25 লাখ কোটি টাকার তার সাথে তার ব্যবসা। আমেরিকা চাইবে না এই ধরনের একটি সরকার থাকুক যার সাথে তার ব্যবসা বাণিজ্যটা আরেকটু বাড়ুক? অবশ্যই চাইবে। পরবর্তীতে সরকার আসলে যে সেটি অবশ্যই করবে না সেই গ্যারান্টি কন্টিনিউ তো নাও করতে পারে। এই যে সুবিধাটা, এই সুবিধা তো অন্য কেউ পায়নি, সে পাচ্ছে। আর আপনি এই জায়গাটায় মানুষের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে আপনি অ্যাড্রেস করছেন না। আপনি সমাজের উপরিকাঠামোর কতগুলো বিষয় আপনি নিয়ে আসছেন। গত 3 দিন আগে এইখানে কাউরান বাজার অবরোধ করেছিল মালয়েশিয়াগামী বেশ কিছু মানুষ। খেয়াল আছে? ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে প্রথম ভিজিট করেছিল কে খেয়াল আছে? মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর 18 আগস্ট মাসে দায়িত্ব নিলেন, 7 আগস্ট। সেপ্টেম্বর মাসেই প্রথম এসেছিলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী এবং বলেছিলেন যে এই মানুষগুলোকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। 1 বছর সরকার সেখান থেকে কোনো কিছুই করতে পারে না। আজকে তারা ঘেরাও করছে। সরকার কি সেদিকে কোনো নজর আছে? গত 2 মাসে আপনি আমার দেশের মধ্যে বিএসএফ ঢুকলে আমরা প্রতিক্রিয়া দেখাই, অবশ্যই সেটা স্বাভাবিক। কিন্তু মিয়ানমারের নাশাকা বাহিনী আমার সীমান্ত থেকে 26 কিলোমিটার ভেতরে ঢুকে যাচ্ছে, সরকার নির্বিকার। আমার 2 শতাধিক মানুষকে আমেরিকান সরকার গ্রেপ্তার করে হাতে পায়ে ডান্ডা বেড়ি এবং শিকল পরিয়ে দিয়ে বাংলাদেশের বিমানবন্দরে নামার পর তাদের পায়ের শিকল খুলে দিয়েছে। সরকার যে আমেরিকার সাথে এত মাখামাখি,
এত প্রিয় সরকারের আমেরিকা সরকারকে একবার প্রতিবাদ করেছে যে আমার নাগরিককে তোমার দেশের অফিসিয়াল নিয়ম না মানার কারণে তুমি তাকে পাঠিয়ে দিতে পারো, বিমানে তুলে দেওয়ার পর সে তো আর দৌড়ে পদ্মার চর দিয়ে পালিয়ে যাবে না, তাকে 2 পায়ে 2 হাতে শিকল বেঁধে তার নিজ দেশে না পৌঁছানো পর্যন্ত তুমি শিকল খুলে দিচ্ছ না। এটা কি একটা দেশের জন্য অমর্যাদাকর না? অবশ্যই অমর্যাদাকর। আপনার যেমনি ভাবে ফেলানিকে ঝুলিয়ে রাখা এটাও যেমন মানবতা বিরোধী অপরাধ, অমর্যাদাকর, আপনার নাগরিকদেরকে এই যে পা বেঁধে হাত বেঁধে শিকল পরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সরকার কি তার কোনো একটা টু শব্দ করেছে? নো। অর্থাৎ এই যে আত্মমর্যাদার জায়গা বলছি, গণতন্ত্রে ফিরে যাওয়ার কথা বলছি, নানা রকমের যে যেভাবে পারছে খেলছে। তবে আমাদের সমাজের মধ্যে এই যে অস্থিরতা, এই যে অস্থিতিশীলতা, মিলন ভাই যথার্থ বলেছেন যে এখানে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, আপনি স্বীকার করেন বা না করেন। আওয়ামী লীগ সরকার যেমনিভাবে শুধুমাত্র মাথাপিছু আয়ের গল্প শোনাতো, আর এই সরকার সবসময় আমাদের রিজার্ভের গল্প শোনায়, কিন্তু তার ভেতর থেকে আমাদের শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এখান থেকে পুনর্জাগরণের জন্য বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দরকার, এবং তার জন্য স্বল্প সময়ের মধ্যে একটা নির্বাচন দরকার। অসংখ্য ধন্যবাদ। জনাব গোলাম সারোয়ার মিলন, আপনার বক্তব্য শুনবো। না, আমার শরীফ ভাই যথার্থ বলেছেন, আমি তার ধারাবাহিকতায় বলতে চাই। দেখেন, দেশটা আমাদের, আমরা 71 সনে 30 লক্ষ শহীদের রক্তের আলপনায় বাংলাদেশের মানচিত্রটা এঁকেছিলাম। 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আমাদের সামনে হয়েছিল, আমরা তো আশা বেঁধেছিলাম, কিন্তু এই যে দেখেন, এই ফ্যাসিস্ট চিরবিদায়ের পর লাখো শহীদের রক্ত, 71-এর সেই লাখো শহীদের রক্ত এবং 24-এর গণঅভ্যুত্থানে শহীদের রক্তের পুনর্জন্ম নেওয়া বাংলাদেশ কি গন্তব্য কি আমরা চেঞ্জ করব না? এই ব্যাপারে যদি জাতীয় ঐক্যমত হয়, সত্যিকারভাবে যদি আমার দেশপ্রেমিক হয়ে থাকি, যদি শুধু জনতার নির্বাচন কিংবা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা কৌশলভাবে কোনো রকম নির্বাচনকে বিলম্বিত করে ক্ষমতায় যাওয়ার এই কৌশল যদি আগের মতোই চলতে থাকে, তাহলে আমার মনে হয় এই লাখো শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এই উপলব্ধির জায়গাটা, এই বোধের জায়গাটায় যদি আজকে প্রতিটা দলকে আসতে হবে দেশপ্রেমের জায়গায়। তাই আমি যে কথাটা বলবো যে দেখেন, শরীফ ভাইয়ের কথার যে তিনি বলতে চাই যে দেখেন, সংস্কার বিচার আমরা সবাই চাই, এই ব্যাপারে তো একমত, কিন্তু এটা তো একটা প্রক্রিয়া। এটা সংস্কার যে 84টাতে একমত হয়েছে এই সবগুলি দল, তো ওগুলির বাস্তবায়ন হয় না কেন? নাম্বার 1। নাম্বার 2, যেটা সাংবিধানিক সংস্কার, সেগুলি তো আমি বলে গেছি, এটা এক অঙ্গীকারের ভিত্তিতে পার্লামেন্টে গিয়ে করতে হবে। এখন পিআর না গণভোট না এইগুলি আপনি বিতর্ক আসতে পারে, এবং সেটা পার্লামেন্টে হওয়াটাই ভালো। এখন এটাকে দিয়ে যদি বিভক্ত করে যদি আপনি নির্বাচনে যান, তাহলে নির্বাচন ধরেন একটা হইল। এখানে একটা কথা বলে রাখতে চাই, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার সাথে সম্মানিত 2জন সমালোচক আছে। এরশাদ সাহেব 88 সনে একটা নির্বাচন হয়েছে, ভোট কেন্দ্রের লোক জানে, সবাই বিরোধিতা করছে, সরকার চাইছে, হয়েছে। বিএনপি 1996 সনে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ছেড়ে দিয়ে 15 দলীয় সংসদ নির্বাচন হয়েছে। না করলে তো সেই সংশোধনী আনতে পারে না, না ওইটার পরে নির্বাচন করতে পারছে, সংসদে আনছে, ভালো একটা কাজ করছে। এর সাথে তো আমি বলবো 88 সনে একটা নির্বাচন করে, ধরেন এটার অনেকে বিপক্ষে থাকতে পারে, ফিলোসফিক্যালি রাষ্ট্রধর্ম ইসলাম করছে, অনেক সংস্কার করছে, বিভিন্ন জায়গায় বিভাগে করতে গেছে, কি বলে এই উপজেলা তো আগেই করছে, সুপ্রিম কোর্টকে দিতে চাইছে, করে না। আচ্ছা, তারপরে ধরেন সরকার যদি চায়, সব দলের বিরোধী সত্ত্বেও 2014 সালে নির্বাচন হয়ে গেছে। 18 সনে হয়তো আমরা অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেটা তো রাতে ভোটেছে। 24-এ আমিটামি হলো। আমি বুঝাতে চাচ্ছি, এই সরকার যদি কোনো গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, এরা কি গ্রহণযোগ্য নির্বাচন করবে না একটা অ্যারেঞ্জড ইলেকশন করবে? এখন আমি জানি না, আজকে এই অনিয়ারে আমি বাধ্য হয়ে বলছি, এখন তাদেরকে নিয়ে গিয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের বিএনপির প্রতিনিধি মির্জা ফখরুলকে নিলেন, জামাত ইসলামের তাহের সাহেবকে নিলেন, এনসিপির আক্তার সাহেবকে নিলেন, ভালো, বিশ্বকে দেখাইছে যে সবাই তার সাথে আছে, কিন্তু তারা তো এখন ঐক্যমতে আসে নাই। এখন আমি যেটা মানে বুঝাতে যাচ্ছি যে এখানে গিয়ে যদি বলে যে ঠিক আছে নির্বাচনটা আসো, তুমি এত সিট এত সিট, এটা যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে, তাহলে আমার কিছু বলার নাই, হইতে পারে। আমি তো আগের রেফারেন্স টানলাম,
ইলেকশন এরশাদ করছে, বিভিন্ন সময় হয়েছে। আমরা সেটা চাই না, একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক। আরেকটা কথা বলতে চাই, এই যে আমি কিন্তু ভাসানী ন্যাপ বাম রাজনীতি থেকে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা একজন এবং প্রথম নির্বাচিত সভাপতি। আমি কিন্তু ছাত্রদলের ডাকসুতে পারছে আমার ভিতর রক্তক্ষরণ হয়েছে। কিন্তু তারপর একটি কথা বলবো যে আজকে বিএনপি কিন্তু জিয়া রাজনীতি থেকে সরে গেছে। এই কারণে দেখেন মির্জা ফখরুল সাহেব কি বললেন, ডক্টর ইউনূস জিয়া রহমানের সাথে তুলনা করলেন। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, ভালো কথা, কিন্তু জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের জনতার মধ্য দিয়ে উনি যেভাবে এসেছিলেন, যেভাবে দেশটাকে একটা পর্যায়ে এনেছিলেন, এইভাবে ওনাকে কি মানে এটা কি ওনাকে খুশি করার প্রবণতা নাকি এই জায়গাটা মেনে নিতে পারি না আমার। আমি শেষ করবো এইভাবে। দ্বিতীয় হচ্ছে তাই সাহেব যেটা বললেন আমাদের ডক্টর মতিনুর ভাই বললেন যে কি বলছেন যে ভারত আক্রমণ করলে তা প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তারা নাকি আরও বড় সত্যিকারের মুক্তিযোদ্ধা কী করবে। দেখেন ভারত প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো, ভারতের সাথে আমরা আত্মমর্যাদার সাথে থাকবো, ভারতের সাথে আমরা নিগোশিয়েট করব। বাট ইউ ক্যানট ডিনাই আপনি তো আমরা তো সত্যি কথা এটা বলি যে ভারতকে আপনি সেইভাবে দেখেন, কারণ ভারতের বিরুদ্ধে এই কথা বলে উস্কে দিয়ে আমার মনে হয় স্থিতিশীলতা আনা সম্ভব না। আরেকটি কথা বলি, দেখেন আমি শেষ করব এইভাবে, আমরা বিচার চাই ফ্যাসিবাদের, আমরা সংস্কার চাই এবং আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন চাই। আপনি যাদের বিচার করবার করেন, এখন ধরেন 15%ই তাদের সমর্থক আছে, আপনি 15% এই যে ভোটারদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা তো দিতে হবে। এই আসার জায়গাটায় আসতে হলে কী করতে হবে, রিকনসিলিয়েশনের জায়গা যদি আমরা চিন্তা না করি তাহলে এটা ভুল করা হবে। আজকে আমাদের বক্তব্য হচ্ছে দেশটা আমাদের, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে দল করি, আমার শরীফ ভাই অন্য একটা দল করতে পারেন, কিংবা বিএনপি আওয়ামী লীগ কিংবা জামাত যারা করেন। দেখেন এই যে আজকের ডাকসু, আমাকে 30 সেকেন্ডে শেষ করবো, ডাকসুতে জামাত জিতে কিন্তু দেখেন আমরা কিন্তু ধর্ম ভীরু, এদিকে ধর্মান্ধ লোক না, কিন্তু জামাত কিন্তু তার কৌশলের কাছে কিন্তু বিএনপি হেরে গেছে। জামাতের এই ছাত্ররা কী করছে, ডাকসুতে জিতে যে পরিবর্তনটা আছে হলে কিংবা ইয়েতে, এটা কিন্তু মানুষের একটা গ্রহণযোগ্যতা পাচ্ছে। এবং আরেকটি কথা বলি, আমার এলাকায় এই কথা বলি শেষ করব, আমাকে বলে মিলন ভাই আপনাদের তো জাতীয়, আমি তো এমপি ছিলাম, আপনার জাতীয় আমার সমর্থক সে বলতেছে, এবং পরে বিএনপির সে বলতেছে বিএনপি দিয়ে দেখছি, আওয়ামী লীগ তো গেছি, আপনাকেও দিয়ে দেখছি, এবার একটু জামাতরি দিয়ে দেখি। এই যে মানসিক পরিবর্তন, এটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে। আমি কিন্তু কোনো দলকে উঁচু করে কিংবা ছোট করে দেখার জন্য বলছি না। আমি ব্যক্তিগতভাবে আমি লাস্ট কথা যেটা বলতে চাই, আমি একজন উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি এবং মধ্যপন্থী একটি রাজনৈতিক দল। আমরা চাই যে সুশাসন এবং রাষ্ট্রীয় নতুন বন্দোবস্তটাকে যাতে আমরা করতে পারি ঐক্যমতের ভিত্তিতে। আর যদি না করতে পারি, শুধু নির্বাচন করে যেমন ঐক্যমতের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে দেশে আরেকটা সংকট তৈরি হবে, আবার নির্বাচন না করেও যে এই অবস্থা খারাপ হবে, সেটার জন্য উচিত এই গণভবনে যারা যাচ্ছেন, আমি জানি না আমার শরীফ ভাই যাওয়ার সুযোগ হয়ে গেছে না, আমার যাওয়ার সুযোগ হয় নাই, আমাদেরকে ডাকেও না, সুতরাং এইখানে যারা আছেন তাদেরকে এসে এই জায়গায় একটা এই আগামী 1 সপ্তাহের মধ্যে জনগণকে ফাইনাল মেসেজ দিতে হবে যে আমরা কোথায় যাচ্ছি। ডক্টর মতিনুর রহমান, শেষ করবো, আমরা একেবারে শেষ দিকে আছি, যদি কিছু যুক্ত করেন। আমি শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে পিআর বা অন্যান্য যে ইস্যু নিয়ে যে আন্দোলন হচ্ছে, এটা আমি কোনো ইস্যু মনে করি না। আমি মনে করি যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এটা একটা কৌশল। আর দ্বিতীয় যে কথাটা শরীফ ভাই বলেছিলেন যে এই যে তথ্য উপদেষ্টার যে বক্তব্য, যে দখল করার বিষয়টি বিএনপিকেও জড়িয়েছেন, জামাত ইসলামের কথাও আসছে। আমি যে জায়গায় একটু সংশোধনী দিব সেটি হচ্ছে এরকম যে তথ্য উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো ওনার জায়গা থেকে উনি দিয়েছেন। আপনি যদি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি চিত্র দেখেন, তাহলে আমি আপনাকে বলবো যে সেখানে যদি 100টা বিশ্ববিদ্যালয় থাকে, যদিও 56টা পাবলিক ইউনিভার্সিটি, সেখানে দেখবেন যে 70% বা 80% বিশ্ববিদ্যালয়গুলো একটা বিশেষ রাজনৈতিক দলের দখলে চলে গেছে। তো সুতরাং এখানে যদি আপনি রেশিও করেন, তাহলে দেখবেন যে 30% এর ভেতরে হয়তো কিছু বিএনপির লোক আছে, কিছু হয়তো অন্যান্য রাজনৈতিক দল, কিছু হয়তো নেটওয়ার্ক আছে যেগুলো অন্য রাজনৈতিক আদর্শ, যারা হয়তো আন্দোলনের সাথে যুক্ত ছিল। আমি সবশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এরকম, দেখুন আসলে 5 আগস্টের যে স্প্রিটটা, আসলে জনগণের কথা নিয়ে সবাই রাজনীতি করে, কিন্তু জনগণের আসলে যে আকাঙ্ক্ষার যে প্রতিফলন, জনগণ
যে জায়গার প্রত্যাশা করে সেটিকে আসলে রাজনৈতিক দলগুলো পূরণ করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা। যদি সেটি না হয় তাহলে আমাদের দেশ, আর আমি শেষ তো যে কথাগুলো বলবো, যদি রাজনীতি হয় রাজনৈতিক দলের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন, যদি রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় জনগণের সেবা করা, তাহলে আমি মনে করি জনগণের এই সেন্টিমেন্ট গুলোকে মাথায় নিয়ে, তাদের পারসেপশন গুলোকে মাথায় নিয়ে রাজনৈতিক দলকে অবশ্যই ঐক্যমতে আসা উচিত এবং প্রকৃত অর্থেই একটি নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, কম্প্রিহেন্সিভ নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন, এর বিকল্প আসলে এই মুহূর্তে আমি অসংখ্য ধন্যবাদ এটি যদি সংগঠিত হতে কোনোভাবে বিলম্ব হয়, আমি মনে করি সামনে হয়তো আমাদের আরেকটি অন্ধকার সময় আমাদের অপেক্ষা হচ্ছে, যেটি কখনোই কোনো মানুষের জন্য প্রত্যাশিত হতে পারে না। আমরা প্রত্যাশার কথাই শুনতে চাই এবং আশায় বুক বাঁধতে চাই, এবং আমরা এটি বলতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে রাজনৈতিক মত পথের বিভক্তি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাই একমত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।